আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ব্যস্ত রয়েছেন ইরান আর ন্যাটোকে টাইট দেওয়ার চিন্তা নিয়ে। একই সঙ্গে নিজের দেশের যুদ্ধ ক্ষমতা আইনের ফাঁস তিনি কি করে কাটাবেন তা এখন তার রাতের ঘুম কেড়ে নিয়েছে। চীনের শি জিনপিংও এখন খুব ব্যস্ত। নিজেদের দেশের বিপুল উৎপাদন নিয়েই শুধু নয়, আফগানিস্তানের তালিবান সরকার এবং পাকিস্তানের মধ্যে সীমান্ত এবং সন্ত্রাসবাদ নিয়ে যে উত্তেজনা চলছে, সেখানে চীন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চাইছে। চীনের লক্ষ্য হলো এই দুই প্রতিবেশী দেশের মধ্যে শান্তি বজায় রেখে এই অঞ্চলে তাদের বিনিয়োগ এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপেককে সুরক্ষিত করা। তারা যদি সফল হয় তাহলে মধ্য এশিয়ায় ভারতের প্রভাব কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়বে কি? ওদিকে ব্যস্ত রাশিয়ার পুতিনও ইরান নিয়ে আর বাড়াবাড়ি করলে ট্রাম্পকে তিনি ছেড়ে কথা বলবেন না বলে হুমকি দিয়ে দিয়েছেন। পাকিস্তানের নওয়াজ শরীফ এবং আসিফ মুনির জুটি এখন ব্যস্ত শান্তি বৈঠক নিয়ে। ইরানের ইসলামিক গার্ড এবং তাদের সরকার ব্যস্ত নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করার প্রতিজ্ঞা নিয়ে। স্পেন, ইটালি এবং তুরস্ক সরকারও ব্যস্ত নেতানিয়াহুকে জব্দ করতে। আর সৌদি আরব ব্যস্ত ডলারের বিকল্প খুঁজতে। এই বিশ্ব রাজনীতিতে আমাদের বিশ্বগুরু কোথায়? কয়েকটি রাজ্যের নির্বাচনী প্রচারের ব্যস্ততার মধ্যে প্রবল গরমে শালগায়ে দিয়ে আরামে গঙ্গায় একটা ফটো তোলার ধাক্কা সামলাতে তিনি চলে গিয়েছিলেন গ্যাংটকে ফুটবল খেলতে। তারপর সেখান থেকে বেনারসে ডমরু বাজাতে। তার ডমরুর বাজনা ভক্তজন শুনতে না শুনতেই ভারতের বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় বেড়ে গেল প্রায় 1000 টাকা। আর তার ঘায়ে এখন কুপকাত ছোট বড় লাখ লাখ ব্যবসায়ী। ছোট চায়ের স্টল থেকে পকোড়ার দোকান, ছোট বড় হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে পর্যটন ব্যবসা, সব এখন আইসিইউতে যাওয়ার অপেক্ষায়। আর প্রবল আশঙ্কায় রয়েছেন মধ্যবিত্ত। কবে পেট্রোল, ডিজেল আর রান্নার গ্যাস বাড়বে সেই চিন্তা নিয়ে তাদের ঘুম হচ্ছে না। ডমরুর ধ্বনি কি এই পরিস্থিতি পাল্টাতে পারবে? লোকসভায় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী যে বিপুল তেল মজুতের কথা বলেছিলেন তা কি রয়েছে, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। টাকার পতনের রেকর্ড হয়েছে গতকাল। সত্যি সেঞ্চুরি ছুঁতে কি চলেছে টাকা? এবার 95 পার করে এবার 96-এ ঢুকতে চলেছে ভারতীয় রুপি। আর এটা এখন কেবল পরিসংখ্যান নয়, এটি আপনার আমার জমানো সঞ্চয় শেষ হয়ে যাওয়া এবং মুদ্রাস্ফীতি লাগাম ছাড়া হওয়ার সংকেত কি? আজকের এই এপিসোডে আমেরিকার ট্রাম্পের সংকট, চীনের আফগানিস্তান পাকিস্তান সংঘাতে ঢুকে পড়া, এই বিষয়গুলি নিয়ে অত্যন্ত চাঞ্চল্যকর ভূ রাজনৈতিক পরিবর্তনের একটা বিশ্লেষণ সামনে আনব। আর জানাবো ট্রাম্পের আর এক দফা মিথ্যাচারের কথাও। এপিসোডটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমেই শুরু করা যাক আমেরিকার প্রেসিডেন্ট পাগলা জগাই ট্রাম্পকে দিয়ে। আমেরিকার নিজের দেশের রাজনীতিকেই এখন একটা ঘোলা জলে পরিণত করে ফেলেছেন ট্রাম্প। তিনি এখন যুদ্ধ ক্ষমতা আইন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, এরকমই অভিযোগ উঠেছে তার নিজের দেশেই। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে ইরান সংক্রান্ত একটি আইনি মারপ্যাচ নিয়ে। আমেরিকার আইন অনুযায়ী কোনো যুদ্ধ বা সামরিক অভিযান 60 দিনের বেশি চালাতে হলে আমেরিকান কংগ্রেসে অর্থাৎ সেখানের সেনেটের অনুমতির প্রয়োজন হয়। 1 মে সেই সময়সীমা শেষ হয়েছে। কিন্তু ইরান যুদ্ধে প্যাঁচে পড়ে যাওয়া ট্রাম্প একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প কংগ্রেসকে একটি চিঠিতে জানিয়েছেন ইরান সংঘাতের প্রয়োজনীয়তাই নাকি শেষ হয়ে গেছে। দুই দেশ যুদ্ধ বা শত্রুতা বন্ধ করতে সম্মত হয়েছে। তাই ট্রাম্পের আর এই অনুমতির প্রয়োজন নেই। ট্রাম্পের এই মিথ্যাচারে প্রচণ্ড ক্ষেপে গেছেন দেশের বিরোধীরা। বিরোধী ডেমোক্র্যাটরা বলছেন এখনও যেখানে নৌ অবরোধ চলছে এবং হাজার হাজার সেনা মোতায়েন রয়েছে, সেখানে শত্রুতা শেষ হয়েছে বলাটা আইনকে ফাঁকি দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। এছাড়াও ইউরোপ থেকেও সেনা প্রত্যাহারের হুমকি দিয়ে বিপাকে পড়েছেন ট্রাম্প। জার্মানি থেকে প্রায় 5000 মার্কিন সেনা সরিয়ে নেওয়ার কথা তিনি ভাবছেন। এমনকি স্পেন এবং ইটালি থেকেও সেনা প্রত্যাহারের ইঙ্গিত তিনি দিয়েছেন। ইউরোপীয় দেশগুলির উপর
তিনি প্রবল ক্ষুব্ধ, কারণ তারা ইরানের সঙ্গে এই যুদ্ধে আমেরিকাকে কোনোভাবে সমর্থন করেনি। ইউরোপ থেকে সেনা সরানো নিয়ে তাই আর একটা বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ট্রাম্প। আর এর প্রভাব পড়বে আমেরিকারই তৈরি ন্যাটো গ্রুপে। ন্যাটো বা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট গঠনের প্রধান কারিগর এবং মূল শক্তি ছিল আমেরিকা। তবে এটি কেবল আমেরিকার একার ইচ্ছায় নয়, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপের নিরাপত্তাহীনতা এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানোর জন্যে একটা সম্মিলিত প্রচেষ্টা ছিল। আমেরিকার সাহায্য ছাড়া পশ্চিম ইউরোপের দেশগুলোর পক্ষে সেই সময় টিকে থাকা কঠিন ছিল। আমেরিকাও চেয়েছিল ইউরোপে নিজেদের প্রভাব বজায় রাখতে এবং সোভিয়েত ইউনিয়নকে রুখে দিতে। এই দুই স্বার্থের মিলনেই আমেরিকার হাত ধরে ন্যাটোর জন্ম হয়। কিন্তু ট্রাম্পের সেনা প্রত্যাহারের হঠাৎ এই সিদ্ধান্তে ন্যাটোর ঐক্যে বড়সড় ফাটল ধরতে পারে বলে সমরবিদরা আশঙ্কা করছেন। ট্রাম্প কিন্তু সবসময় ব্যস্ত রয়েছেন অন্য দেশকে ব্যতিব্যস্ত করে রাখতে। এই মুহূর্তে বিশ্বে বাণিজ্য যুদ্ধের নতুন আর একটা ট্যারিফ আরোপ তিনি করে ফেলেছেন। ওই ট্যারিফ যুদ্ধ বা অর্থনৈতিক ফ্রন্টেও তিনি সম্প্রতি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তার সিদ্ধান্ত, ইউরোপীয় ইউনিয়ন থেকে আসা গাড়ি এবং ট্রাকের উপর 25% শুল্ক আরোপ করা হবে। ট্রাম্পের এই সিদ্ধান্তের কি পরিণতি হতে পারে তার একটা আন্দাজ দিয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। এর ফলে বিশ্ববাজারে জিনিসপত্রের দাম আর এক দফা বাড়বে। ভারত এবং এই উপমহাদেশ সহ সমস্ত উদীয়মান অর্থনীতির দেশের উপর একটা পরোক্ষ চাপ সৃষ্টি হবে, আর সেটা এখনই হতে শুরু করেছে। এর বাইরে সংবাদপত্রের উপর খবরদারির চেষ্টাও শুরু করে দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের নিয়োগ করা এফসিসি বা ফেডারেল কমিউনিকেশনস কমিশনের চেয়ারম্যান সম্প্রতি একটি নির্দেশ দিয়েছেন। এতে বলা হয়েছে এবিসির মতো বড় নেটওয়ার্ককে নির্ধারিত সময়ের অনেক আগেই তাদের লাইসেন্স রিনিউয়ের আবেদন করতে হবে। ট্রাম্পের সমালোচকদের মতে এটি সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার একটা কৌশল। অর্থাৎ ট্রাম্প একদিকে ইরানের সাথে সামরিক যুদ্ধবিরতি হলেও সামরিক নিয়ন্ত্রণ ছাড়ছেন না, অন্যদিকে মিত্র দেশগুলোর উপর অর্থনৈতিক এবং সামরিক চাপ সৃষ্টি করছেন, যা আমেরিকার ভেতরেই বড় আইনি এবং রাজনৈতিক প্রশ্নের জন্ম দিয়েছে। এর ফলে খোদ আমেরিকাতেই তাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে। এ তো গেল ট্রাম্পের সাম্প্রতিক ব্যস্ততার কারণ। এবার আসবো চীনের কথায়। চীনের প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের কাজের পদ্ধতি কিন্তু একেবারেই ট্রাম্পের উল্টো। বিশ্ব রাজনীতিতে দক্ষিণ এশিয়া এখন একটা অগ্নিগর্ভ মোড়ে দাঁড়িয়ে আছে, আর এই পরিস্থিতি নিয়ন্ত্রণের কেন্দ্রে কে? শি জিনপিংয়ের চীন। কারণ চীনের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে, আর আফগানিস্তানের সঙ্গে তৈরি হয়েছে নয়া মিত্রতা। আফগানিস্তানে আমেরিকার প্রভাব ছিল সেই সময়, বা সেই 20 বছর চীন আফগানিস্তানের রাজনীতিতে খুব একটা সক্রিয় ছিল না। এমনকি সোভিয়েত আমলেও বা প্রথম তালিবান শাসনের সময়ও চীনের সঙ্গে আফগানিস্তানের বিশেষ বন্ধুত্ব ছিল না। কিন্তু এখনকার পরিস্থিতি একেবারে অন্যরকম। 2021 সালে তালিবানরা ক্ষমতা দখলের পর চীন সেখানে সক্রিয় হয়েছে। চীন চায় আফগানিস্তানের লিথিয়াম এবং তামার খনি দখল করতে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে। তবে মজাটা হচ্ছে, চীন এখনও আফগান তালিবানকে পুরোপুরি বিশ্বাস করে না। বিশেষ করে উইঘুর বিচ্ছিন্নতাবাদীদের মদদ দেওয়ার আশঙ্কা থেকে তারা এখনও মুক্ত হয়নি। আর তালিবানও চীনকে কেবল একটা ব্যাংক বা বিনিয়োগের উৎস হিসেবেই দেখে। কিন্তু তাতে কি? পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বাড়তে থাকা সীমান্ত সংঘাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় চীনের আবির্ভাব ঘটেছে। আর এই পুরো প্রেক্ষাপটটি কিন্তু কেবল 3টে দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটিকে ভারতের আঞ্চলিক আধিপত্যের প্রতি একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে উত্তেজনার প্রধান দুটি কাঁটা হল সীমান্ত এবং নিরাপত্তা। ব্রিটিশ আমলের তৈরি সীমান্তকে আফগান তালিবানরা কখনো মন থেকে মেনে নেয়নি। তাদের মতে এটি পশতুন জাতিকে দুটি ভাগে ভাগ করে দিয়েছে। ফলে সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে প্রায়ই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ ঘটছে।
গোলমালের মূলে থাকা এই কাঁটাতারের নাম ডুরান্ড লাইন। এছাড়া পাকিস্তানের অভিযোগ আফগান ভূখণ্ড ব্যবহার করে তেহরিক-ই-তালিবান পাকিস্তান তাদের দেশে নাশকতা চালাচ্ছে। অন্যদিকে তালিবান বলছে পাকিস্তান তাদের উপর আকাশপথে হামলা চালিয়ে তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। এই প্রেক্ষিতেই এই গোলমাল মেটাতে বিশ্বগুরু হিসেবে চীনের আবির্ভাব ঘটেছে। ইরান এবং সৌদি আরবের মধ্যে সফলভাবে বরফ গলানোর পর চীন এখন দক্ষিণ এশিয়ায় নিজেদের শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। চীনের এই আগ্রহের পেছনে তিনটি প্রধান কারণ কাজ করছে। 1 নম্বর কারণ হলো সিপেক বা সিপিইসির বিনিয়োগ সুরক্ষা। পাকিস্তানের গোয়াদার বন্দর থেকে চীনের শিনজিয়াং পর্যন্ত বিস্তৃত করিডোরটি চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই করিডোরকে সফল করতে হলে আফগানিস্তানের স্থিতিশীলতা অপরিহার্য। আর তাই চীন চায় আফগানিস্তানকে সিপেকের অংশ করতে, যা তাদের বাণিজ্য পথকে আরও সুগম করবে। পরের কারণটাও খুব গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের মাটিতে কয়েক ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ রয়েছে লিথিয়াম, কপার, রেয়ার আর্থ ইত্যাদি। আমেরিকা হাত গুটিয়ে নেওয়ার পর চীন এখন সেই সম্পদে আধিপত্য বিস্তার করতে চাইছে। আর তৃতীয় কারণটি হলো নিরাপত্তা নিয়ে উদ্বেগ। আফগানিস্তানের রাজনীতি অস্থির থাকলে তার আঁচ চীনের উইঘুর মুসলিম অধ্যুষিত প্রদেশগুলোতে পড়বে। তাই তারা আলোচনার মাধ্যমে তালিবানকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। এই পুরো পরিস্থিতির সবথেকে বড় প্রশ্নটি হলো, ভারত তাহলে কোথায়? মোদী সরকার ক্ষমতায় আসার পর প্রতিবেশী প্রথম নীতি ঘোষণা করলেও বাস্তবে প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের একসময়ের ঘনিষ্ঠ সম্পর্ক এখন বেশ ফিকে হয়ে এসেছে। 2014 সালের আগে ভারত দক্ষিণ এশিয়ার যে কোনো সংকটে অভিভাবকের ভূমিকা নিত, কিন্তু এখন মালদ্বীপ, নেপাল বা শ্রীলঙ্কার মতো দেশগুলিতেও চীনের অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রভাব ভারতের তুলনায় বহুগুণ বেড়ে গেছে। তালিবানরা ক্ষমতায় দখলের পর ভারত সেখান থেকে নিজেদের সরাসরি প্রভাব অনেকটাই হারিয়েছে। মানবিক সাহায্য পাঠালেও চীন যেভাবে তালিবান সরকারের সাথে আনুষ্ঠানিক এবং ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছে, ভারত তা এখনো করে উঠতে পারেনি। আফগানিস্তান বা পাকিস্তানের মধ্যে চীন যদি সফলভাবে সমঝোতা করাতে পারে, তাহলে ভারতের বিদেশ নীতির জন্য এটা একটা বড় সতর্কবার্তা হয়ে দাঁড়াবে। ভারতের নিজের উঠোনে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের যে ফাটল তৈরি হয়েছে, সেটা মেরামতে চীন যেভাবে দ্রুত গতিতে এগিয়ে আসছে, তা দক্ষিণ এশিয়ার দীর্ঘমেয়াদী রাজনৈতিক মানচিত্রই কিন্তু বদলে দিতে পারে। আর সেই বদলের খেলা কি শুরু হয়ে গেছে? কিন্তু সেই খেলায় মোদি কোথায়? মোদি এখন ফুটবলের মাঠে, নৌকায় শাল গায়ে দিয়ে ফটোশুটে বা বেনারসে ডমরু হাতে। আর টাকার দাম এখন কোথায়? ভারতের মোট জ্বালানি চাহিদার প্রায় 85% বিদেশ থেকে আসে। ফলে টাকার দামের এই পতন দেশের অর্থনীতিকে কোথায় ঠেলে নিয়ে যাচ্ছে তা তো আন্দাজ করতেই পারছেন। এপ্রিল মাসেই দেখা গেছে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা এফআইআই ভারতের শেয়ার বাজার থেকে প্রায় 15,000 কোটি টাকা তুলে নিয়ে গেছে। এত বড় অঙ্কের পুঁজি যখন ডলার হয়ে বিদেশে চলে যায়, তখন স্বাভাবিকভাবেই রুপির মান তলানিতে গিয়ে থাকে। রুপির এই পতনের প্রভাব কেবল খাতা কলমেই কিন্তু সীমাবদ্ধ নয়, এর সরাসরি মাসুল গুনতে হবে প্রতিটি ভারতীয়কে। যেমন জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ বাড়বে, যার ফলে চাল ডাল থেকে শুরু করে সবজি, নিত্য প্রয়োজনীয় জিনিস, ওষুধ প্রতিটির দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যেতে পারে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বা ভ্রমণে যেতে চান, তাদের খরচ এক ধাক্কায় অনেকটা বেড়ে যাচ্ছে। বিদেশ থেকে আমদানি করা ফোন, ল্যাপটপ কিংবা যন্ত্রপাতির দামও এর ফলে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আর ইতিমধ্যেই ভোট শেষের মার হিসেবে এক ঝটকায় 1000 টাকা বেড়ে গেছে বাণিজ্যিক গ্যাসের দাম। এবার কার পালা? রান্নার গ্যাস না পেট্রোল ডিজেল, নাকি দুটোই? এর জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।
স্বাধীন সাংবাদিকতার পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই চালু করে রাখুন। সেই সঙ্গে পারলে রোজ একবার @সুব্রত বসু জার্নালিস্ট সার্চ দিয়ে নতুন কোনো ভিডিও আপলোড করা হলো কিনা তা দেখে নিতে পারেন। আমাদের আরও উৎসাহ যোগাতে মাসে মাত্র 29 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপও গ্রহণ করতে পারেন। জয়েন শব্দটিতে ক্লিক করে সহজেই এই কাজ করা যাবে। ভালো না লাগলে মেম্বারশিপ যে কোনো সময় সহজেই ছেড়ে দিতে পারবেন। মেম্বারশিপ নিলে প্রতিটি ভিডিও নিশ্চিতভাবে আপনার কাছে সবার আগে পৌঁছে দেবে ইউটিউব। আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থ গ্রহণ করি না।